সরকার গঠন করলে বিএনপি ধীরে ধীরে একটার পর একটা আমরা এলাকার মানুষের সমস্যার ইনশাল্লাহ সমাধান করব। 12 তারিখের নির্বাচনে ইনশাল্লাহ ধানের শীষকে জয়যুক্ত করতে হবে। নোয়াখালী ও হাতিয়াবাসীর কাছে ধানের শীষে ভোট চাইলেন তারেক রহমান। সারা দেশে বিএনপি প্রার্থীদের জোর প্রচারণা। দক্ষিণ পশ্চিমাঞ্চলের 4 জেলায় জামাতের নির্বাচনী জনসভা। দুর্নীতিমুক্ত দেশ গড়তে দাঁড়িপাল্লায় ভোট চাইলেন আমির। আমরা এসেছি পরিবর্তনের আওয়াজ দিয়ে। আজ আমাদের সাথে আছে বাংলাদেশের আপামর যুব সমাজ। ঢাকা 18 আসনে এনসিপির প্রার্থী আদিবের উপর হামলা। দোষীদের গ্রেফতার দাবি সহ ইসিতে অভিযোগ জানালো দলটি। সেনা সদরে সশস্ত্র বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে প্রধান উপদেষ্টার মতবিনিময়। পরিবেশ নিয়ে সন্তুষ্ট ইসি, জানালেন সচিব। জানখারপুলে 6 জনকে হত্যা মামলায় সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর সহ 3 জনের মৃত্যুদণ্ড। সম্পদ জব্দের নির্দেশ, বাকিদের বিভিন্ন মেয়াদে জেল। তাদেরকে যে সাজা দেওয়া হয়েছে আমরা মনে করি এটা ন্যায়সঙ্গত হয়নি। কম সাজা যেটা দেওয়া হয়েছে সেই অংশটুকুর বিরুদ্ধে প্রসিকিউশনের পক্ষ থেকে আমরা আপিল করব। ভারতে বিশ্বকাপ খেলতে যাওয়া না যাওয়া নিয়ে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের সাথে পিসিবির বৈঠক। চূড়ান্ত সিদ্ধান্ত আগামী সপ্তাহে। দর্শক, আমন্ত্রণ সন্ধ্যার বাংলাদেশের আয়োজনে আপনাদের সঙ্গে আছি আমি আহমেদ রেজা। এতক্ষণ শিরোনাম দেখছিলেন। নতুন করে একটি গোষ্ঠী নির্বাচন বাধাগ্রস্ত করতে ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেছেন, ভোট দিয়েই ভোটারের দায়িত্ব শেষ নয়, বরং গুণে হিসাব বুঝে নিয়ে ঘরে ফেরার আহ্বান জানিয়েছেন তিনি। নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় নির্বাচনী সমাবেশে ভার্চুয়ালি যোগ দিয়ে তারেক রহমান কথা বলেছেন। ক্ষমতায় গেলে নদী ভাঙন রোধে টেকসই বেড়িবাঁধ নির্মাণ সহ স্থানীয় সমস্যা সমাধানের আশ্বাস দেন বিএনপি চেয়ারম্যান। আমাদের জেলা বিএনপির আহ্বায়ক দেশের দক্ষিণে বঙ্গোপসাগর আর মেঘনার উপকূলে নোয়াখালী 6 সংসদীয় আসন হাতিয়া, যেখানে বিগত দিনে বেশ কয়েকবারই গিয়েছিলেন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। তার হাত ধরেই হাতিয়া পৌরসভারও যাত্রা। বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের মন্ত্রিসভায়ও ঠাঁই হয়েছিল এই দূরদ্বীপের এক সদস্যের। নদী ভাঙার কারণে জনগণ সর্বশান্ত হয়ে গিয়েছে। এবার হাতিয়াতে নির্বাচনী সমাবেশে বক্তব্য রাখলেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। ধানের শীষের পক্ষে হাতিয়া দ্বীপ সরকারি কলেজ মাঠের এই সমাবেশে যোগ দিতে সকাল থেকেই দূর দূরান্ত থেকে ছুটে আসে প্রান্তিক নারী, পুরুষ, কৃষিজীবী, মৎস্যজীবী থেকে বিভিন্ন পেশাজীবীরা। ছিলেন হাতিয়ার মূল ভূখণ্ড থেকে চরের অধিবাসীরাও। নির্বাচনের পরে ইনশাল্লাহ আমি এই নিঝুম দ্বীপে, এই হাতিয়া উপজেলায় আসবো। ভার্চুয়াল বক্তব্যে তারেক রহমান বলেন, দ্বীপের মানুষের নিত্যদিনের চিকিৎসা সংকট, কৃষকদের সমস্যা কিংবা তরুণদের কর্মসংস্থান ঘিরে বিএনপির পরিকল্পনার কথা। তারেক রহমান বলেন, হাতিয়া উপজেলার দুস্থ খেটে খাওয়া মানুষের পাশে দাঁড়াতে চায় বিএনপি। সাধারণ মানুষের চিকিৎসার খুব কষ্ট। হাসপাতাল বলেন, যেই হাসপাতালটি আছে এখানে, এই হাসপাতালটিকে আমাদের বৃদ্ধি করতে হবে। আমরা সারা দেশে হেলথ কেয়ারার নিযুক্ত করতে চাই। অসুখ বিসুখ তারা ঘরে গিয়ে চিকিৎসা দিতে হবে, যাতে করে মা বোনরাদেরকে কষ্ট করে আর হাসপাতাল যেতে না হয়। সমস্যার সমাধান করতে হলে তো ধানের শীষকে জিতাতে হবে। এর আগে তো আপনারা এই এলাকার মানুষ অনেককে দেখেছে, কিন্তু তারা সমস্যার সমাধান তো করেনি। তারেক রহমান বলেন, লেখাপড়ার পাশাপাশি শিক্ষিত নারীদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী সচ্ছল করে তুলতে চায় বিএনপি। হাতিয়ার মানুষের চিরন্তন সমস্যা নদী ভাঙন, ব্লক বাঁধ কিংবা বেড়িবাঁধ নির্মাণ বিএনপির গুরুত্বের তালিকায় আছে বলেও জানান তিনি। ক্ষমতা এলে ধাপে ধাপে এসব সমস্যা সমাধানের আশ্বাস দেন বিএনপি চেয়ারম্যান। নদী ভাঙন রোধ করা, টেকসই বেড়িবাঁধ নির্মাণ করা, ভূমিহীনদের জন্য খাস জমি বন্দোবস্ত করা, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে 150 শয্যায় উন্নীত করা, তারপরে
জাহাজমারা ইউনিয়নকে নতুন উপজেলায় রূপান্তর করা, এগুলো সব আপনাদের যেগুলো এলাকাবাসীর দাবি, এগুলো সব আমি জানি, এগুলো সব আমরা লিখে রেখেছি। ইনশাল্লাহ সরকার গঠনে সক্ষম হলে, আমরা সরকার গঠন করলে বিএনপি ধীরে ধীরে একটার পর একটা আমরা এলাকার মানুষের সমস্যার ইনশাল্লাহ সমাধান করব। কিন্তু 12 ফেব্রুয়ারি নির্বাচনে ধানের শীষের প্রার্থীকে বিজয়ী করার আহ্বান জানিয়ে তারেক রহমান নির্বাচনের দিন জনগণকে সজাগ ও সতর্ক থাকার আহ্বান জানান। অন্য একটি গোষ্ঠী তারা আবার কিছু কিছু ষড়যন্ত্র করছে যেন নির্বাচন বাধাগ্রস্ত হয়। এই ব্যাপারে আপনাদের সকলকে সচেতন থাকতে হবে। ভোট দিয়ে চলে আসলে চলবে না, ভোট দিয়ে ওখানে থাকতে হবে, যাতে করে আপনার যে ভোটটা আপনি দিলেন এই ভোটের হিসাব কড়াই গন্ডায় বুঝে আনতে হবে। তারেক রহমান বলেন, জনগণের ভোটে বিএনপি ক্ষমতায় গেলে হাতিয়াকে আর বিচ্ছিন্ন হিসেবে নয়, বরং মূল ভূমির সঙ্গে যোগাযোগ সুবিধা নিশ্চিত আর সুষম উন্নয়নের অন্যতম ক্ষেত্র হিসেবে প্রতিষ্ঠা করবে তার সরকার। স্লোগান হবে, করব কাজ, গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ। এই যে শামীমকে আপনাদের কাছে তুলে দিলাম, আমি ধানের শীষ হাতে তুলে দিলাম, তাকে ওকে জয়যুক্ত করে ইনশাল্লাহ নিয়ে আসবেন আপনারা। সাইফুদ্দিন রবিন, যমুনা নিউজ। জাতীয় নির্বাচনে সারা দেশে চলছে প্রার্থীদের প্রচারণা। সকাল থেকেই ব্যস্ত সময় কাটাচ্ছেন প্রার্থী ও কর্মী সমর্থকরা। পাড়া মহল্লা অলিগলি চষে বেড়াচ্ছেন তারা, শুনছেন ভোটারদের সমস্যার কথা, দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। প্রচারণার পঞ্চম দিনে আরও সরব নির্বাচনী এলাকাগুলো। প্রতিশ্রুতি নয়, জনগণের প্রত্যাশা পূরণের অঙ্গীকার করছেন প্রার্থীরা। ঠাকুরগাঁও 1 আসনের বেগুনবাড়ি, পাইকপাড়া ও পূর্ব বেগুনবাড়ি এলাকায় নির্বাচনী পথসভায় যোগ দেন বিএনপি মহাসচিব। বলেন, এবার প্রতিযোগিতা নৌকা আর ধানের শীষের মধ্যে না, তাই এবারের নির্বাচন একটু ভিন্ন। বিএনপি জিতলে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা ও দুর্নীতিমুক্ত দেশ গড়ার অঙ্গীকার করলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। চাকরির জন্য আমরা ঘুষ নিব না, নিতে দেবও না কাউকে। আমার মা বোনদেরকে অনুরোধ করবো, আপনারা নির্ভয়ে ভোট দিতে যাবেন, যাকে খুশি তাকে ভোট দিবেন। দেশের মালিকানা জনগণের কাছে ফেরত দিতে হবে, এমন প্রত্যয় নিয়ে কক্সবাজার 1 আসনে প্রচারণা চালাচ্ছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ নির্বাচন, সেই নির্বাচনে আমরা দেশের শক্তির পক্ষে থাকি। দলমত নির্বিশেষে সবাইকে আহ্বান জানাবো, আমরা দেশের গণতন্ত্রকে শক্তিশালী করার জন্য এইবার আপনারা ধানের শীষের পক্ষে একটি ভোট দেবেন। ফেনী 3 আসনের মানুষের জন্য কাজ করার আকাঙ্ক্ষা নিয়ে ভোট চাইছেন বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল আউয়াল মিন্টু। জানান, উন্নয়নের ক্ষেত্রে স্বাস্থ্য, শিক্ষা, কৃষির উপর বাড়তি নজরদারি থাকবে। একই আসনে লড়ছেন জামায়াতের প্রার্থী ডাক্তার ফখরুদ্দিন মানিক। একটা ভোট দিয়ে যদি আপনারা সুযোগ করে দেন, তাহলে আমার বাপ মতো, ভাইদের মতো আমিও আপনাদের সাথে সবসময় থাকবো ইনশাআল্লাহ। মানুষের কাছে দারুণ সাড়া পাচ্ছি, সবাই আমাদেরকে আশ্বাস দিচ্ছেন, সহযোগিতার ব্যাপারে প্রতিশ্রুতি দিচ্ছেন। চট্টগ্রাম 8 আসনে এনসিপির নির্বাচনী গণসংযোগে অংশ নেন দলটির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুইয়া। আমরা যদি এই চাঁদাবাজদের, এই সন্ত্রাসদের আর না দেখতে চাই, তাহলে আমাদেরকে এবার রাজপথে নয়, এবার ব্যালটে বিপ্লব সাধন করতে হবে। গণসংযোগে ব্যস্ত বরগুনা 2 আসনের বিএনপি মনোনীত প্রার্থী নুরুল ইসলাম মনি। বাংলাদেশে আজকে ধানের শীষে জোয়ার এসেছে সারা বাংলাদেশে। কিছু মানুষ নির্বাচন বন্ধ করতে চায়, কন্ট্রোল করতে চায়, এবং সেইটা করার জন্য কিছু মানুষ পায়ে পাড়া দিয়ে ঝগড়া করতে চায়। কর্মী সমর্থকদের নিয়ে লিফলেট বিতরণ, গণসংযোগ করেছেন খুলনা 4 আসনের বিএনপি প্রার্থী আজিজুল বাড়ি হেলাল। খুলনা 3 আসনে আছেন রকিবুল ইসলাম বকুল। খাল খনন, রাস্তাঘাট সংস্কার সহ বিভিন্ন প্রতিশ্রুতি দিচ্ছেন জনগণকে। অন্যদিকে খুলনা 5 আসন চষে বেড়াচ্ছেন জামায়াত প্রার্থী মিয়া গোলাম পরোয়ার। তবে লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে অভিযোগ তার। আমরা এই কালো টাকার মোকাবেলা, পেশি শক্তির মোকাবেলা আমাদের সততা, নিষ্ঠা, আদর্শ, যুক্তি দিয়ে আমরা মোকাবেলা করছি। নওগাঁ 3 আসনে উঠান বৈঠক ও গণসংযোগ করছেন জামায়াত প্রার্থী মাহফুজুর রহমান। স্থানীয় অবকাঠামো ও কৃষকের উন্নয়নে নানা পরিকল্পনা তুলে ধরে ভোট চাইছেন দাঁড়িপাল্লা মার্কায়। মাঠে সরব তরুণ কাণ্ডারীরা। শাপলাকলিতে ভোট চাইছেন এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম। পঞ্চগড় 1 আসনের বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন তিনি। সমস্যা ও সম্ভাবনা নিয়ে আলোচনা করেন ভোটারদের সাথে। যে 11টা দল চাঁদাবাজি করে নাই, মানুষকে মিথ্যা মামলা দেয় নাই, মামলা বাণিজ্য করে নাই, হয়রানি করে নাই, হয়তো উপকার করার চেষ্টা করছে কিন্তু ক্ষতি করে নাই। মানুষ খালি একটা কথা বলতেছে যে ভাই আমরা এখন খালি একটু হয়তো চুপচাপ আছি, কিন্তু ভোটের দিন আপনারা ওই ব্যালটের বিপ্লব দেখতে পাবেন।
এদিকে প্রতিপক্ষ প্রার্থী ষড়যন্ত্র করছেন এমন অভিযোগ তুলেছেন পটুয়াখালী ৩ আসনের স্বতন্ত্র প্রার্থী হাসান মামুন। একই আসনে নির্বাচনী জনসভা করেছেন বিএনপি জোট সমর্থিত প্রার্থী ও গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর। ঝিনাইদহ ৪ আসনে ধানের শীষের প্রার্থী রাশেদ খান গণসংযোগ করছেন নির্বাচনী এলাকায়। বলেন জনগণ ধানের শীষে ভোট দেওয়ার অপেক্ষায়। একই আসনে কাপ পিরিচ মার্কা নিয়ে লড়ছেন স্বতন্ত্র প্রার্থী সাইফুল ইসলাম ফিরোজ। নোয়াখালী ৬ আসনে ভোটারদের দ্বারে ঘুরছেন এনসিপির সিনিয়র মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ। পথসভায় এনসিপি, জামায়াত সহ ১১ দলীয় জোটের নেতাকর্মীরা অংশ নেন। সাবরিনা লিজা, যমুনা নিউজ। ক্ষমতায় গেলে ভাতা দিয়ে বেকারত্বের মহাসমুদ্র তৈরি না করে তরুণ তরুণীদের কর্মক্ষম করে তোলার প্রতিশ্রুতি দিয়েছেন জামায়াতে আমির। দেশের প্রতিটি সেক্টরে উন্নয়নের বিপ্লব ঘটবে জানিয়ে বলেছেন, চাঁদাবাজি দুর্নীতি দেশ থেকে চিরতরে বন্ধ করা হবে। দক্ষিণ পশ্চিমাঞ্চলের ৪ জেলায় নির্বাচনী জনসভায় এসব প্রতিশ্রুতি দেন তিনি। একই সাথে গণভোটে হ্যাঁকে জয়যুক্ত করার আহ্বানও জানিয়েছেন তিনি। নির্বাচনী প্রচারণার পঞ্চম দিনে দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের জেলাগুলোতে সফর করেছেন জামাত আমির ডাক্তার শফিকুর রহমান। দিনের শুরুতেই কুষ্টিয়ার শহীদ আবরার ফাহাদ স্টেডিয়ামের নির্বাচনী জনসভায় অংশ নেন তিনি। নির্ধারিত সময়ের আগেই পুরো স্টেডিয়াম কানায় কানায় পরিপূর্ণ হয়ে যায়। বেলা 11:15টার দিকে মঞ্চে আসে জামাত আমির ডাক্তার শফিকুর রহমান। বলেন, দেশ আধিপত্যবাদের কবলে পড়লে হাদি আবরাররা আবার ফিরে আসবে। দেশকে আর আধিপত্যবাদের কবলে পড়তে দেবে না দেশের তরুণ প্রজন্ম। এক ফাহাদকে বিদায় করেছে, এক আবরারকে বিদায় করেছে, এক আবু সাইদকে বিদায় করেছে, কিন্তু মনে রাখবা এক একটা বিপ্লবী হাজার নয়, লক্ষ নয়, কোটি বিপ্লবীর দুনিয়ায় জন্ম দিয়ে তারা বিদায় নিয়েছে। ডাক্তার শফিকুর রহমান বলেন, জামাতের বিরুদ্ধে নারীদের ঘরে আটকে রাখার মিথ্যা প্রোপাগান্ডা ছড়ানো হয়। তবে নারীদের কর্মক্ষেত্র ও চলাচলে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করা হবে। জায়গায় জায়গায় দখলদারি, জায়গায় জায়গায় আমাদের ভাইয়েরা নেমে পড়লেন চাঁদাবাজি করে। আপনারা এখান থেকে সরে আসুন। আল্লাহ আমাদেরকে যে রিজেক্ট দিয়েছেন ওইটাই আপনাদের সাথে আমরা ভাগাভাগি করে খাইতে রাজি আছি। তবুও মানুষকে কষ্ট দিবেন না, চাঁদাবাজি করবেন না। দুর্নীতি, চাঁদাবাজি বন্ধ ও বেকার তরুণ তরুণীদের কর্মক্ষম করে গড়ে তোলা সহ নানা প্রতিশ্রুতিতে দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় জেলাগুলোতে নির্বাচনী প্রচারণা চালিয়েছেন জামাত আমির ডাক্তার শফিকুর রহমান। একই সাথে 11 দলীয় নির্বাচনী ঐক্যকে ক্ষমতায় আনলে তরুণদের প্রত্যাশিত নতুন বাংলাদেশ গঠনে ভূমিকা রাখবেন বলেও প্রতিশ্রুতি দেন জামাত আমির। কুষ্টিয়া থেকে হেলিকপ্টার যোগে জামাত আমির যান মেহেরপুরের সরকারি উচ্চ বালক বিদ্যালয় মাঠের নির্বাচনী জনসভায়। বলেন, অতীতে যারা দেশ শাসন করেছে তারা দুঃশাসন আর দুর্নীতি করেছে। এই অবস্থার পরিবর্তন ঘটাতে চায় জামাত। আপনারা কি চান সেই পুরানা বস্তা পচা যে সামাজিক ব্যবস্থা ছিল, যে রাজনীতি ছিল 54 বছর, তাই দিয়ে আবার নতুন করে বাংলাদেশ চলবে? এটাকে আপনারা চান? আপনারা তার পরিবর্তন চান? আমরা এসেছি পরিবর্তনের আওয়াজ দিয়ে। আজ আমাদের সাথে আছে বাংলাদেশের আপামর যুব সমাজ। মেহেরপুর থেকে চুয়াডাঙ্গা যান জামাত আমির। সেখানে টাউন ফুটবল মাঠের নির্বাচনী জনসভায় তিনি বলেন, আগামী 12 তারিখ ব্যালট বিপ্লবের মধ্য দিয়ে চাঁদাবাজ ও দুর্নীতির মূলোৎপাটন করতে হবে। 24-এর 5 আগস্ট যেমন একটা বিপ্লব হয়েছিল, আবার 26-এর 12 ফেব্রুয়ারি একই ধরনের আরেকটা বিপ্লব ঘটাতে হবে। সেই 24-এর বিপ্লবটা ছিল বুলেটের বিরুদ্ধে, এবারকার বিপ্লব হবে ব্যালটের মাধ্যমে। সব জনসভাতে গণভোটে হ্যাঁ এর পক্ষে রায় দেওয়ার আহ্বান জানান ডাক্তার শফিকুর। ফ্যাসিবাদের পুনরুত্থান ঠেকাতে হ্যাঁ ভোটের বিকল্প নেই। দেশে ন্যায় এবং ইনসাফ কায়েম করার জন্য। শামীম রেজা, যমুনা নিউজ, চুয়াডাঙ্গা। নির্বাচনী প্রচার চালানোর সময় ঢাকা 18 আসনে 11 দলীয় জোটের প্রার্থী আরিফুল ইসলাম আদিবের উপর হামলায় জড়িতদের গ্রেফতারের দাবি জানিয়েছে এনসিপি। সংবাদ সম্মেলনে বিএনপি নেতা দিদার মোল্লাকে 24 ঘণ্টার মধ্যে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন শাপলাকলির প্রার্থী আদিব। এই হামলার নিন্দা জানিয়েছেন ঢাকা 8 আসনের প্রার্থী নাসির উদ্দিন পাটোয়ারি।
ঢাকা 18 আসনে এনসিপি ও 11 দলীয় ঐক্যের প্রার্থী আরিফুল ইসলাম আদিবের জনসংযোগে হামলা। সকালে রাজধানীর খিলক্ষেত থানার ডুমনি নূরপাড়া এলাকায় গণসংযোগ করতে গেলে এ ঘটনা ঘটে। এনসিপির অভিযোগ, এতে স্থানীয় বিএনপি নেতাকর্মীরা জড়িত। পরে রাজধানীর উত্তরা বিএনএস সেন্টারে এ ঘটনার প্রতিবাদে জরুরি সংবাদ সম্মেলন ডাকা হয়। জানানো হয় 2 দফা দাবি। বিএনপি বড় দল থেকে নিয়ন্ত্রণহীন দলে পরিণত হচ্ছে বলে অভিযোগ করেন আদিব। বিএনপিকে অতি দ্রুত তার সাংগঠনিক পদ থেকে অব্যাহতি দিতে হবে। 2 নম্বর হচ্ছে আইন শৃঙ্খলা বাহিনীকে আগামী 24 ঘন্টার মধ্যে দিদার মোল্লাকে আটক করতে হবে। নির্বাচন কমিশনকে স্ব-উদ্যোগে এই ঘটনার তদন্ত করে এটির বিষয়ে একটি তাদের রিপোর্ট প্রতিবেদন করতে হবে। এদিকে সকালে ঢাকা মেডিকেলের সামনে নির্বাচনী গণসংযোগ শুরু করেন ঢাকা 8 আসনের 11 দলীয় জোটের প্রার্থী নাসিরউদ্দিন পাটোয়ারি। আদিবের উপর হামলার নিন্দা জানান তিনি। হামলার তীব্র নিন্দা জানাই। আগে আওয়ামী লীগ হামলা করত, এখন বিএনপি হামলা করা শুরু করে দিয়েছে। হামলা মামলা করে জাতীয় নির্বাচন বানচাল করা যাবে না। আমরা আমাদের অধিকার আদায়ের জন্য যা যা করা দরকার সর্বোচ্চ শক্তি প্রয়োগ করব। ঢাকা 18 আসনের স্বতন্ত্র প্রার্থী মহিউদ্দিন রনি দুপুরে উত্তরা এলাকায় প্রচারণা চালান। দেশের রাজনৈতিক দলগুলো তরুণদের আগ্রহ জাগিয়ে তুলতে ব্যর্থ হয়েছে বলে মন্তব্য করেন তিনি। আরিফুল ইসলাম আদিব এখানকার প্রার্থী, তার সাথেই আবার একটা ঘটনা ঘটছে। আমরা তো এখন হচ্ছে আমাদের যারা সাধারণ নাগরিক আছে, প্রত্যেকটা এলাকার বাসিন্দা আছে, তাদের নিরাপত্তা নিয়ে আমরা আসলে চিন্তিত আছি। নির্বাচনী ইশতেহার না দিলেও বিজয়ী হলে হাদি হত্যার বিচার নিশ্চিত করতে চান এই প্রার্থী। আমার অর্থের যোগান একদম সম্পূর্ণ জনগণ। তানভীর মৌসুম, যমুনা নিউজ, ঢাকা। এবার কোনো কারণে ঋণখেলাপি, দ্বৈত নাগরিকত্ব ও ভুল তথ্য দিয়ে কেউ পার পেয়ে গেলেও নির্বাচনের পরও তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সুযোগ আছে। ভোটের স্বচ্ছতার প্রশ্নে কোনো ধরনের আপোষ নেই বলেছেন নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাসুদ। জানিয়েছেন এখন পর্যন্ত নির্বাচনী পরিবেশে কোনো সমস্যা দেখছে না ইসি। এদিকে আজ থেকে সারা দেশে পোস্টাল ব্যালট পাঠানো শুরু হয়েছে। আরপিওতে সুনির্দিষ্ট নির্দেশনা আছে, ঋণখেলাপি ও দ্বৈত নাগরিকরা নির্বাচনে অংশ নিতে পারবে না। তারপরও 45 ঋণখেলাপি ও দ্বৈত নাগরিকত্ব থাকা প্রায় 2 ডজন প্রার্থী নির্বাচনে অংশ নিচ্ছেন। এ নিয়ে সমালোচনার মুখে ইসি। সোমবার নিজ দপ্তরে ঋণখেলাপি, দ্বৈত নাগরিকত্ব সহ নির্বাচনের সামগ্রিক বিষয়ে গণমাধ্যমের সাথে কথা বলেন কমিশনার আব্দুর রহমানেল মাসুদ। বলেন, ঋণখেলাপিরা যেন নির্বাচন করতে না পারে সে ব্যাপারে সচেষ্ট ইসি। তবে আদালতে রুল আছে, জামিনদারের নির্বাচনে অংশ নিতে বাধা নেই। এ ধরনের সুযোগ যেন ভবিষ্যতে না থাকে সেজন্য কমিশনের সাথে আলোচনা করে আইন করার সুপারিশ দিবে ইসি। দ্বৈত নাগরিকত্ব নিয়ে ভুল তথ্য দিলে পরবর্তীতে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি। অনেক সময় পার্লামেন্টে থেকে সেটা প্রেরণ করা হয় না, এই জিনিসটাকে, অথচ ঋণ খেলাপি থেকেই গেল। এই ব্যবস্থাটাকে আমরা মনে করি যে জাতির জন্য ভালো জিনিস না। এইবার পার পেয়ে গেলেও যে কোনো কারণেই হোক, অযোগ্য একজন লোক যদি যে সমস্ত যোগ্যতা লাগে তার সত্ত্বেও যদি উনি নির্বাচন করতে আর সুযোগ থাকলেও করলেন এবং পাশও করে গেলেন, পরবর্তীকালেও আমরা তাদেরকে ধরার সুযোগ আছে। তিনি আরো জানান, নির্বাচন নিয়ে সরকার বা কোনো দলের পক্ষ থেকে চাপে নিয়ে এসি। সমস্যা দেখছেন না নির্বাচনী পরিবেশ ও লেভেল প্লেইং ফিল্ড নিয়েও। সুষ্ঠু সুন্দর নির্বাচনের জন্য প্রয়োজন মনে করেই করা হয়েছে। এতে নির্বাচনে কোনোভাবেই বাধাগ্রস্ত হবেই না, বরং নির্বাচনের জন্য এটা সহজ হবে। এটা ভুলভ্রান্তি থাকতেই পারে, কিন্তু ভোটের পিউরিটি নিয়ে, ভোট আর প্রসেসে ইন্টিগ্রিটি নিয়ে আমরা কোনো আপোষ করব না। এদিকে দেশের অভ্যন্তরে পোস্টাল ব্যালট পাঠানো শুরু হয়েছে। কোনো দলের চাপে ব্যালটে পরিবর্তন আনা হয়নি বলেও জানান ইসি সচিব। তিনি বলেন, প্রবাসীরা আচরণবিধি লঙ্ঘন করলে সেই দায় ব্যক্তির। যদি বিদেশে থেকে আচরণবিধি লঙ্ঘন করি, আমি একজনের পক্ষে প্রচারণা করলাম, সেটা তো প্রচারণাটা একটা জিনিস আর আচরণবিধি ভঙ্গ করা একটা জিনিস। যে আচরণবিধির ভঙ্গটা হচ্ছে ব্যক্তির পর্যায়ে। পোস্টাল ব্যালট গণনার কারণে ফলাফল ঘোষণায় সময় লাগবে বলে জানান ইসি সচিব। Those were removed. লাভলি বিথি, যমুনা নিউজ, ঢাকা।
সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে সেনা সদরের সশস্ত্র বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। হেলমেট অডিটোরিয়ামে সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান, নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান, বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান তাকে স্বাগত জানান। এ সময় দেশের প্রয়োজনে সশস্ত্র বাহিনীর গৌরবোজ্জ্বল ও দায়িত্বশীল ভূমিকার কথা উল্লেখ করেন প্রধান উপদেষ্টা। ধৈর্য ও পেশাদারিত্বের সাথে আইন শৃঙ্খলা বজায় রাখার জন্য সশস্ত্র বাহিনীকে ধন্যবাদ জানান ডক্টর ইউনূস। সভায় নির্বাচন সংশ্লিষ্ট ও সমসাময়িক বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের জন্য সশস্ত্র বাহিনীকে পেশাদারিত্ব বজায় রেখে দায়িত্ব পালনের দিক নির্দেশনা দেন প্রধান উপদেষ্টা। মতবিনিময় সভায় সেনা, নৌ ও বিমান বাহিনীর ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তা ও গণমাধ্যম ব্যক্তিরা উপস্থিত ছিলেন। জুলাই গণঅভ্যুত্থানে চানখারপুলে ৬ জনকে হত্যা মামলায় ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমান সহ ৩ পুলিশ কর্মকর্তাকে মৃত্যুদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল। একই সাথে তাদের সম্পত্তি বাজেয়াপ্ত করার নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া পুলিশের সাবেক ৫ কর্মকর্তা ও সদস্যকে দেওয়া হয়েছে বিভিন্ন মেয়াদের কারাদণ্ড। তবে এই রায়ে সন্তুষ্ট নয় বাদী বিবাদী কোনো পক্ষই। সোমবার সকাল 10টা কড়া নিরাপত্তায় ট্রাইব্যুনালে হাজির করা হয় চানখারপুলের শাহরিয়ার খান আনাস, জুনাইদ সহ ৬ জনকে হত্যা মামলার ৪ আসামিকে। ৬ মাসের বিচার প্রক্রিয়া শেষে চানখারপুলের মামলায় রায় ঘোষণার জন্য বেলা ১২টার কিছু পর ট্রাইব্যুনালে বসেন বিচারকরা। একে একে এজলাসে উপস্থিত হন প্রসিকিউশন, আসামি পক্ষের আইনজীবী, বিচার প্রার্থী, জুলাই শহীদ পরিবারের স্বজনরা। তখন সাদা কাচে ঢাকা কাঠগড়ায় নিশ্চুপ বসে রায়ের ক্ষণ গুনছেন মামলায় গ্রেফতার ৪ পুলিশ সদস্য। অনুপস্থিত ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমান সহ মামলার শীর্ষ ৪ পুলিশ কর্মকর্তা। সংক্ষিপ্ত রায় পড়া শুরু করেন ট্রাইব্যুনাল ১-এর চেয়ারম্যান গোলাম মর্তুজা মজুমদার। এজলাসে তখন পিনপতন নীরবতা। সরাসরি সম্প্রচারে বাংলাদেশ টেলিভিশনের স্ক্রিনের দিকে চোখ সারা দেশের মানুষের। They had the responsibility to stop the killing and injuring the protesters at some stage of the operation. রায়ের শুরুতেই শহীদ শাহরিয়ার খান আনাস সহ ৬ জনকে হত্যার নির্মম বর্ণনা তুলে ধরেন বিচারক। উপস্থিত সকলকে পড়ে শোনান কিভাবে ৫ আগস্টের দিন মুক্তিকামী নিরস্ত্র ছাত্র জনতার উপর নির্বিচারে গুলি চালানো হয়, কিভাবে একের পর এক চানখারপুল এলাকা শিক্ষার্থীদের রক্তে রঞ্জিত করে উচ্ছ্বাস প্রকাশ করেন মামলার আসামি কনস্টেবল সুজন সহ অন্যরা। অভিযোগ পড়া শেষে সাজা ঘোষণা করেন ট্রাইব্যুনাল। চানখারপুলের হত্যায় সকল আসামি জড়িত ছিলেন বলে প্রমাণিত হয়। মামলার প্রধান ৩ আসামি, যাদের নির্দেশে হত্যাযজ্ঞ হয়েছে, ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমান, যুগ্ম কমিশনার সুদীপ কুমার চক্রবর্তী ও রমনার এডিসি শাহ আলম মোহাম্মদ আখতারুলকে দেয়া হয় মৃত্যুদণ্ড। এছাড়া রমনার সহকারী কমিশনার ইমরুলকে ৬ বছর, শাহবাগ থানার সাবেক ওসি আরশাদ হোসেনকে ৫ বছর ও ৩ কনস্টেবল সুজন, ইমাজ, নাসিরুলকে দেয়া হয় ৩ বছরের কারাদণ্ড। রায়ের পর্যবেক্ষণে ট্রাইব্যুনাল বলেন, শীর্ষ ৩ আসামির দায়িত্ব ছিল হত্যাকাণ্ড বন্ধ করা, কিন্তু তারা তা না করে বরং মারণাস্ত্র ব্যবহার করে হত্যার নির্দেশনা দিয়েছেন। কনস্টেবল সুজন হত্যাকাণ্ডে জড়িত থাকার পরও সুজন সহ ৫ আসামিকে সাজা কম দেয় অসন্তোষ প্রকাশ করেন প্রসিকিউশন। তারা প্রকাশ্যে গুলি করেছিল সেটা প্রমাণিত হয়েছে। এরপরে তাদেরকে যে সাজা দেওয়া হয়েছে আমরা মনে করি এটা ন্যায়সঙ্গত হয়নি। কম সাজা যেটা দেওয়া হয়েছে সেই অংশটুকুর বিরুদ্ধে প্রসিকিউশনের পক্ষ থেকে আমরা আপিল করব। এই রায়ে খুব জানিয়েছেন শহীদ পরিবারের সদস্যরা। সন্তান হারানোর পর সন্তানের যে খুনি, তার ভিডিও ফুটেজ থাকা সত্ত্বেও তাকে ৩ বছরের যদি কারাদণ্ড দেয়া হয়, সেটা কি আসলেই যৌক্তিক কোনো রায় হয়েছে বলে আপনারা মনে করেন? আমি তো মনে করি না। আলোচিত এই হত্যা মামলার রায়ের বিরুদ্ধে আপিল করার কথা জানিয়েছেন আসামি পক্ষের আইনজীবীরা। এখানে আসামিদের যে সাজাগুলো প্রদান করেছে, এখানে আমরা সংক্ষুব্ধ, যেহেতু একদম নিচের শ্রেণীর বা নিচের সারির যারা একদম তারা আসলে সাজার আওতায় পড়ে না। তারপর আমরা যেহেতু সংক্ষুব্ধ, আমরা এই বিষয়ে অবশ্যই উচ্চ আদালতে আমরা আপিলে যাব। চানখারপুলের এই মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত ৩ আসামির সকল সম্পত্তি বাজেয়াপ্ত করার নির্দেশ দেন ট্রাইব্যুনাল ১-এর বিচারিক প্যানেল। চানখারপুলের হত্যাযজ্ঞের মামলার রায় ঘোষণা হলো ঘটনার প্রায় ১.৫ বছর পর। যদিও ট্রাইব্যুনালের এটি দ্বিতীয় রায়। এখন দেখার বিষয় মামলার শীর্ষ ৪ আসামি পলাতক থাকায় তাদের সাজা কবে কার্যকর হয়। রায়ের পূর্ণাঙ্গ অনুলিপি প্রকাশ হলে আসামিদের সাজার বিরুদ্ধে আপিল বিভাগের দুয়ার খোলা থাকছে। রাব্বি হোসেন, যমুনা নিউজ, ঢাকা।
রাজধানীতে জমজমাট পঞ্চম দিনের নির্বাচনী প্রচারণা। সকাল থেকেই বিভিন্ন পাড়া মহল্লায় গণসংযোগে নেমেছেন বিএনপির প্রার্থীরা। তুলে ধরেছেন স্থানীয় সমস্যা, চিহ্নিত করে তার সমাধানের পরিকল্পনা, সেই সাথে দেন নানান ধরনের প্রতিশ্রুতিও। দায়িত্বশীল ও জবাবদিহিতামূলক প্রতিনিধিত্ব নিশ্চিতে ধানের শীষের পক্ষে ভোট চেয়েছেন প্রার্থীরা। রাজধানীর মিরপুরে সকাল থেকে গণসংযোগ করেন বিএনপি মনোনীত ঢাকা 16 আসনের প্রার্থী আমিনুল হক। নিজের পরিকল্পনা তুলে ধরে মিরপুর 6 এলাকার দীর্ঘদিনের সমস্যা সমাধানের আশ্বাস দেন তিনি। আমাদের যে মৌলিক চাহিদাগুলো রয়েছে সেগুলো আমি প্রত্যেকটি ঘরে ঘরে আমরা নিশ্চিত করতে চাই ইনশাল্লাহ। এবং আমার এই এলাকার বেশ কিছু রাস্তাঘাট এখনো নির্মাণ করা হয়নি, সেই এলাকার প্রত্যেকটি এলাকার অলিতে গলিতে আমরা নির্ধারিত মন্ত্রণালয়ের সাথে কথা বলে আমরা তাদেরকে দ্রুত আমরা সেই রাস্তাঘাটগুলো করে দিতে চাই। ঢাকা 4 আসনে নিজ এলাকায় দলীয় নেতাকর্মী সহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দকে সাথে নিয়ে গণসংযোগ চালান বিএনপি প্রার্থী তানভীর আহমেদ রবিন। আমি যে 20টি অঙ্গীকার করেছি সেখানে বিস্তারিতভাবেই লেখা আছে যে আমি খাল উদ্ধার করতে চাই, আমি সরকারি খাস জমি উদ্ধার করতে চাই, এগুলো একেবারে স্পষ্টভাবে আছে। এবং আমি মনে করি যে এলাকার বৃহত্তর স্বার্থে এলাকার মানুষ আমাকে সহযোগিতা করবে। ঢাকা 8 আসনে গণসংযোগ করেন মির্জা আব্বাস। এলাকাবাসীর সমস্যা সমাধানের আশ্বাস দেন তিনি। তার পক্ষে প্রচারণায় অংশ নেন স্ত্রী আফরোজা আব্বাসও। জাতীয়তাবাদী দল বিএনপি ধানের শীষ প্রতীক নিয়ে ক্ষমতায় আসতে পারে, ইনশাল্লাহ জনগণের এই সব সুবিধা অসুবিধাগুলো দেখবে। আর যেটা মানে একদম মহামারী আকার ধারণ করেছে সেটা আমি এলাকার লোকজন অত বেশি বলে নাই, কিন্তু ওটা আসলে ওই মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি এগুলো ফিল করি, কিন্তু ওগুলো কিন্তু এখনো শুনতে পাই নাই। কিন্তু আমরা জানি ওগুলা থেকে আমাদের সন্তানদের রক্ষা করতে হবে, আমাদের ভাইদের রক্ষা করতে হবে। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় আয়োজিত দোয়া মাহফিলে অংশ নেন ঢাকা 11 আসনে বিএনপির প্রার্থী MA কাইয়ুম। চালান গণসংযোগও। বয়স্ক ভাতা, বিধবা ভাতা, কৃষক ভাতা, স্বাস্থ্য সেবার কার্ড এগুলি সব ফ্রি পাবে। মেয়েদেরকে ইন্টারমিডিয়েট পর্যন্ত লেখাপড়া ফ্রি। খাদ্যের বিনিময়ে শিক্ষা, অসংখ্য জনকল্যাণমূলক কর্মসূচি বিএনপি ইনশাআল্লাহ আগামী দিনে করবে। ঢাকা 9 আসনে ধানের শীষের প্রার্থী হাবিবুর রশিদ হাবিব নির্বাচনী প্রচারণা চালান সংসদীয় আসনের বিভিন্ন এলাকায়। আমার সন্তানদের যদি যতটুকু করব, শহীদ পরিবারের তাদেরকেও আমি আপনাদের পাশে থাকব। আমার সর্বোচ্চ কিছু দিয়ে আপনাদের পাশে থাকব। আপনারা আমার জন্য দোয়া করবেন। গাবতলীতে মেডিকেল ক্যাম্পে অংশ নিয়ে সবার জন্য স্বাস্থ্যসেবা নিশ্চিতের পরিকল্পনা তুলে ধরেন ঢাকা 14 আসনের বিএনপির প্রার্থী সানজিদা ইসলাম তুলি। শওকত মঞ্জু শান্ত, যমুনা নিউজ, ঢাকা। নির্বাচনী প্রচারে জামায়াতে ইসলামের নারী কর্মীদের উপর হামলা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন দলটির সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের। সোমবার আগারগাঁয়ে নির্বাচনী ভবনে প্রধান নির্বাচন কমিশনার AM নাসির উদ্দিনের সঙ্গে সাক্ষাৎ শেষে এই অভিযোগ করেছেন তিনি। কোথাও কোথাও নেকাব পরিহিত অবস্থায় নারীদের নেকাব খুলতে বাধ্য করা হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি। রোববার বেলা ৩টার দিকে নির্বাচন কমিশনে আসেন জামায়াতে ইসলামীর প্রতিনিধি দল। ঘণ্টাখানেক বৈঠক করেন প্রধান নির্বাচন কমিশনারের সাথে। বৈঠক শেষে ব্রিফ করেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান এহসানুল মাহবুব জুবায়ের। অভিযোগ করেন গেল কয়েকদিন ধরে দেশের বিভিন্ন এলাকায় নির্বাচনী কার্যক্রমে যুক্ত জামায়াতের নারী কর্মীদের ওপর ধারাবাহিকভাবে হামলা ও হয়রানি করা হচ্ছে। হিজাবদারী নারীরা যাচ্ছেন, তাদের নেকাব খুলে ফেলা হচ্ছে, তাদের মোবাইলগুলো নিয়ে যাওয়া হচ্ছে। এই সমস্ত বিষয়গুলো যারা করছেন তারা একটা বড় রাজনৈতিক দলের নেতা এবং আমরা সংশ্লিষ্ট আসনগুলোতে সেখানে আইনশৃঙ্খলা বাহিনী যারা আছেন অথবা অন্য যারা আছেন, স্টেক হোল্ডার যারা আছেন, আমরা তাদেরকে অবহিত করেছি। অ্যাডভোকেট জুবায়ের বলেন, বাড়ি বাড়ি গিয়ে বিকাশ নম্বর বা NID সংগ্রহের বিষয়টি সম্পূর্ণ ভুয়া। এ ধরনের কথা ছড়িয়ে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ও বিভ্রান্তি সৃষ্টি করা হচ্ছে বলে অভিযোগ করেন তিনি। সত্য একটা দাবি যে মহিলারা গিয়ে NID চেয়েছেন, মহিলারা গিয়ে বিকাশ নাম্বার চেয়েছেন, এই ধরনের কোনো ঘটনা কোনো জায়গায় ঘটে নাই। আমরা দৃঢ়তার সাথে বলতে চাচ্ছি। উত্থাপিত অভিযোগগুলোর বিষয়ে ব্যবস্থা নিতে CEC-কে অনুরোধ করার কথা জানায় জামায়াতের প্রতিনিধি দল। এদিকে বিকালে মিরপুরের পল্লবী এলাকায় প্রচারণা চালান ঢাকা 16 আসনে দাঁড়িপাল্লার প্রার্থী অবসরপ্রাপ্ত কর্নেল আব্দুল বাতেন।
দাড়িপাল্লা মার্কায় ভোট চাওয়ার পাশাপাশি নিজের ইশতেহারের বিষয়ে ভোটারদের সাথে কথা বলেন তিনি। বাড়ি বাড়ি গিয়ে টাকা বিতরণের অভিযোগ ভিত্তিহীন বলে জানান কর্নেল আব্দুল বাতেন। টাকা বিলি করতে হবে কেন? আপনি আমার সঙ্গে ঘোরেন, দেখবেন এখানে শতকরা 90% লোক বলতেছে তারা জামাতকে ভোট দেবে। তারা দেশে পরিবর্তন চায়, তারা চাঁদাবাজ মুক্ত বাংলাদেশ চায়, তারা দখলদারি মুক্ত বাংলাদেশ চায়, তারা চায় শান্তিতে বসবাস করতে। নির্বাচিত হলে ঢাকা 16 নির্বাচনী এলাকার সব পুরনো সমস্যা নিরসনে কাজ করার অঙ্গীকার করেন জামাতের এই প্রার্থী। তাজনুর ইসলাম, যমুনা নিউজ, ঢাকা। লাঠি হাতে কান ধরে ওঠবস করানো ভিডিও ভাইরালের পর সমালোচনার মুখে পদত্যাগের ঘোষণা দিলেন ডাকসুর কার্যনির্বাহী সদস্য সর্বমিত্র চাকমা। তবে পদত্যাগের বিষয়ে জানে না ডাকসুর নেতারা। বিকেলে ডাকসুর 4 মাস পূর্তিতে আয়োজিত সংবাদ সম্মেলনে জানানো হয়, নিজ উদ্যোগে ডাকসুর কোনো প্রতিনিধি অ্যাকশনে গেলে তা কোনোভাবেই কাম্য নয়। এদিকে ডাকসু নিয়ে জামাত নেতার কুরুচিপূর্ণ বক্তব্যের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছেন ডাকসু জিএস। শিবির প্যানেল থেকে ডাকসু সদস্য নির্বাচিত হয়েই হকার উচ্ছেদ সহ নানা বিতর্কিত কর্মকাণ্ডে সমালোচনার মুখে পড়েন সর্বমিত্র চাকমা। এর মধ্যেই বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে খেলতে আসা কয়েকজন কিশোর তরুণকে কান ধরে উঠবস করানোর ভিডিও রোববার ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে। একদিন না যেতেই লাঠি হাতে জিমনেশিয়ামের ভেতরে কান ধরে উঠবস করানোর একই রকম আরও একটি ভিডিও ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে। এ নিয়ে কঠোর সমালোচনার মুখে ফেসবুক স্ট্যাটাসে প্রথমে ক্ষমা চান, পরে ডাকসুর সদস্যপদ থেকে পদত্যাগের ঘোষণা দেন সর্বমিত্র চাকমা। বিকালে ডাকসুর 4 মাস পূর্তি উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনেও ছিলেন না সর্বমিত্র। ডাকসু জিএস জানান, পদত্যাগপত্র জমা দেননি সর্বমিত্র চাকমা। সাধারণত পদত্যাগ সংক্রান্ত কোনো ইস্যু আসলে সেটি লিখিত আকারে আমার কাছে আসবার কথা, এখন পর্যন্ত আমি কোনোটা পাই নাই। তো এর বাইরে অন্য কোনো বক্তৃতা, কোনো পোস্ট কিংবা কোনো ফিডব্যাক আমার কাছে বিবেচ্য বিষয় না এখন পর্যন্ত। কোথাও শিক্ষার্থীদের প্রতি তাকিয়ে কোনো সদস্য, কোনো প্রতিনিধি যদি তাদের সহযোগিতা না পেয়ে নিজে অ্যাকশনে নেমে যায়, সেটি যদি শিক্ষার্থীদের প্রতি দায়িত্ববোধ তিনি করে থাকেন, যদিও করে থাকেন, তবে এটা কাম্য না, এভাবে করা উচিত না। সংশ্লিষ্ট প্রশাসনেই, সংশ্লিষ্ট অথরিটি সেটি নিশ্চয় করবেন। যে ডাকসুর মাদকের আড্ডা ছিল, যে ডাকসুর ব্যবসাখানা ছিল, সেটা ইসলামী ছাত্র শিবির পরিবর্তন করতে সক্ষম হয়েছে। সংবাদ সম্মেলনে ডাকসু নিয়ে বরগুনা জামায়াত নেতার কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদ জানানো হয়। এ নিয়ে আইনি পদক্ষেপ নেওয়া হবে বলেও জানান ডাকসু জিএস। আমরা সাথে সাথে স্ট্যান্ড নিয়েছি এবং তাকে পাবলিকলি ক্ষমা চাইতে বাধ্য করা হয়েছে। শিক্ষার্থীরা আমাদের মেইন বৈধতা, শিক্ষার্থীদের নিয়ে ভিন্ন মত এলোমেলো মত দেবে, সেটা আমরা কখনোই, এবং আমাদের নির্বাচিত প্রতিনিধি তার বিরুদ্ধে আইনি অ্যাকশন সহ নন অ্যাকশন নেওয়ার যে ঘোষণা সাথে সাথে দিয়েছেন আমরা সেটা। সংবাদ সম্মেলনে গত 4 মাসে ডাকসুর নেয়া শিক্ষার্থী বান্ধব 33টি উদ্যোগ তুলে ধরা হয়। শিক্ষার্থীরা যারা আইডিয়া ভালো লাগবে সেটা গ্রহণ করবে, যেটা ভালো লাগবে না সেটা সমালোচনা করবে, কিন্তু এখানে কোনো ধরনের পেশশক্তি রাজনীতি চলবে না, মাসল পাওয়ার পলিটিক্স চলবে না। আরিফুর রহমান সবুজ, যমুনা নিউজ, ঢাকা। সোমবার ইসলামাবাদে পাকিস্তানের বিশ্বকাপ খেলা না খেলা ইস্যুতে গুরুত্বপূর্ণ বৈঠক করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ ও দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী ও পিসিবি চেয়ারম্যান মোহসিন নাকভি। বৈঠক শেষে নাকভি জানিয়েছেন, সিদ্ধান্ত আসবে আগামী শুক্রবার অথবা সোমবার। দুদেশের সর্বোত্তম স্বার্থ বিবেচনা করে এই সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী। নিরাপত্তা ইস্যুতে ভারতের টি-20 বিশ্বকাপ খেলতে চায়নি বাংলাদেশ, ফলে বিশ্বকাপ থেকেই ছিটকে যেতে হয়েছে টাইগারদের। এই ইস্যুতে শুরু থেকেই সমর্থন জানিয়ে গেছে পাকিস্তান। এমনকি বিশ্বকাপ খেলা না খেলা ইস্যুতে ক্রিকেটারদের সঙ্গেও দেশটির ক্রিকেট বোর্ড বৈঠকে বসেছিল। এবার এই ইস্যুতে সোমবার গুরুত্বপূর্ণ বৈঠক করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ ও স্বরাষ্ট্রমন্ত্রী ও পিসিবি চেয়ারম্যান মোহসিন নাকভি। ইসলামাবাদে বাংলাদেশ সময় বিকেল 5টার দিকে এই বৈঠক অনুষ্ঠিত হয়। পাকিস্তানের গণমাধ্যম কর্মীদের সূত্র মতে জানা গেছে, মহা গুরুত্বপূর্ণ এই বৈঠকে মোহসিন নাকভি প্রধানমন্ত্রীর কাছে আইসিসির ভূমিকা নিয়ে গুরুতর অভিযোগ তুলে ধরেছেন। তিনি আইসিসির বিরুদ্ধে দ্বিচারিতারও অভিযোগ এনেছেন। নাকভির মতে, আইসিসির নিয়ম ভারতের ক্ষেত্রে এক, অন্য দেশগুলোর ক্ষেত্রে আলাদা।
সূত্র জানিয়েছে, এই বৈঠকে চেয়ারম্যান নাকভি পাকিস্তান প্রধানমন্ত্রীকে মনে করিয়ে দিয়েছেন চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য ভারত পাকিস্তানে যেতে অস্বীকৃতি জানালেও আইসিসি ভারতের জন্য বিকল্প ভেন্যু বরাদ্দ করে। অথচ সম্প্রতি বাংলাদেশ ভারতের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে চিন্তিত হলেও তাদের নিরপেক্ষ ভেন্যু দেয়া হয়নি, বরং সেই জেরে বাংলাদেশকে টি-20 বিশ্বকাপ থেকেই বাদ দেয়া হয়েছে। মহসিন নাকভি প্রধানমন্ত্রীকে জানিয়েছেন, পাকিস্তান যদি বিশ্বকাপ থেকে সরে দাঁড়ায় তাহলে দেশটার বিপুল পরিমাণ রাজস্ব ক্ষতির আশঙ্কা রয়েছে। তবে একই সঙ্গে তিনি এটাও মনে করিয়ে দিয়েছেন, ভারতের বিপক্ষে ম্যাচ খেলতে অস্বীকৃতি জানালে ভারতের আর্থিক ও বাণিজ্যিক ক্ষতি আরও বেশি হবে, বিশেষ করে সম্প্রচার ও স্পন্সরশিপ আয়ে। জানা গেছে, বৈঠক শেষে প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভির ওপর পূর্ণ আস্থা প্রকাশ করেছেন। তিনি জানিয়েছেন, যে কোনো সিদ্ধান্ত নেওয়া হবে পাকিস্তান ও বাংলাদেশের সর্বোত্তম স্বার্থ বিবেচনা করেই। বৈঠক শেষে মহসিন নাকভি তার এক্স হ্যান্ডেলে লিখেছেন, এই ব্যাপারের সিদ্ধান্ত আগামী শুক্রবার অথবা সোমবার আসবে। যদিও পাকিস্তানি কিছু গণমাধ্যমের খবর, বিশ্বকাপে অংশগ্রহণের নীতিগত সিদ্ধান্ত নিয়ে ফেলেছে পিসিবি, তবে বয়কট করতে পারে ভারত ম্যাচ। আফনান পিয়াল, যমুনা স্পোর্টস। ইন্দোনেশিয়ায় ভূমিধসে নিখোঁজ প্রায় 80 জনের সবাই মৃত বলে ধারণা করা হচ্ছে। রোববার উদ্ধার করা হয়েছে আরও 6 জনের মরদেহ। এ পর্যন্ত প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে 16 জনে। ভারী যন্ত্রপাতির অভাবে গতি নেই উদ্ধার তৎপরতায়। এছাড়া ঘন ঘন বৃষ্টিপাত, পুরো কাদামাটির আস্তর, বিধ্বস্ত রাস্তাঘাটের কারণে বাধাগ্রস্ত এবং উদ্ধার কাজ ব্যাহত হচ্ছে। ড্রোন ও প্রশিক্ষিত কুকুরসহ প্রায় 250 উদ্ধারকর্মী মোতায়েন করেছে ন্যাশনাল সার্চ অ্যান্ড রিসার্চ এজেন্সি। যোগ দিয়েছেন স্বেচ্ছাসেবীরাও। টানা বৃষ্টিপাত ও বন্যার জেরে শনিবার ভোররাতে ভয়াবহ ভূমিধসের কবলে পড়ে জাভা প্রদেশ। কাদামাটির নিচে পুরোপুরি চাপা পড়ে একটি গ্রাম। আবারও ভূমিধসের শঙ্কায় দুর্যোগপ্রবণ এলাকা থেকে বাসিন্দাদের দূরে থাকতে বলা হয়েছে। দর্শক, এই ছিল সন্ধ্যার বাংলাদেশের আয়োজনে। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ।